তো আমাদের যে পাহাড় প্রমাণ সমস্যা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে, সে ব্যাপারে আমাদের উদ্যোগ বলতে গেলে নগণ্য। এই ওয়েস্ট থেকে গ্যাস হতে পারে, এই ওয়েস্ট থেকে ফার্টিলাইজার হতে পারে। বাংলাদেশে অনেক আইন আছে যেগুলো মানে আমরা যথাযথভাবে বাস্তবায়নের সংকটে আছি। অনেকটা মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো। ক্লাইমেট ধ্বংস করার জন্য আমাদের কন্ট্রিবিউশন নগণ্য। যারা ধ্বংস করছে তারা ভালো থাকছে, নিজেরা নিজেদের ব্যবস্থা করে নিচ্ছে, আমরা ভুক্তভোগী। শুধু দর্শক মণ্ডলী, আজ 7 জানুয়ারি বুধবার 23 পৌষ 1432 বঙ্গাব্দ শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্রে কক্সবাজার। শুরুতে সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার হাতে আছে দৈনিক কক্সবাজারের সংবাদ শিরোনাম, সেন্ট মার্টিন নৌরুটের 5 জাহাজে ভয়াবহ ত্রুটি। স্যার, সেন্ট মার্টিন আমাদের অন্যতম পর্যটন আকর্ষণ বাংলাদেশের জন্য। কিছুদিন আগে একটা জাহাজ জ্বলে গেল, তারপরে একটা কমিটি করা হলো যেন এদের ফিটনেস চেক করা হয়। 5টি জাহাজে ভয়াবহ ত্রুটি আছে, এটা নিয়েই চলছি। আপনি নিশ্চয়ই আলোচনাতে তারা সেকেন্ড হেড করছে কক্সবাজারে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, কালকে আমরা যেটা উপভোগ করলাম। তারপর ওনারা আরো করেছে সেন্ট মার্টিন ও পর্যটন ব্যবসা সমর্থক হতে পারে না। পরিবেশ উপদেষ্টা কি বলে উনি কি বলতে চায় যে পর্যটন ব্যবসা তাহলে বন্ধ করে দিতে হবে যদি পরিবেশ রাখতে চাই? পৃথিবীতে এরকম কি হয়েছে যে পরিবেশের জন্য পর্যটন ব্যবসা বন্ধ? বরং আমরা বলুন ব্যবসাটাকে পরিবেশ বান্ধব করার জন্য কি করতে পারি, এটা আমরা আলোচনা নিশ্চয় করব। ওরা আরো বলছে গণতন্ত্র দমন করে স্বৈরতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগ, বলেছে সালাউদ্দিন। এটা ছিল মোটামুটি দৈনিক কক্সবাজারের সংবাদ। দৈনিক আজকের কক্সবাজার বার্তা ওনারা শিরোনাম করেছে বঙ্গোপসাগরে জলদস্যুর দৌরাত্ম্য। আমাদের যে জেলে জীবন কক্সবাজারের অনিবার্য অনুষঙ্গ, বেড়েছে হামলা, আতঙ্কে জেলেরা। ওরা এটা নিচের দিকে এসে বড় হেডলাইনে লিখেছে, উকিয়া সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগ, ঘুষ সিন্ডিকেট সেবামঞ্চের ভোগান্তি। আরেকটা নিউজ করেছে চমৎকার, ইটবাটায় নারী শিশু সহ 20 শ্রমিককে আটকে রাখার অভিযোগ। সেই মধ্যযুগীয় আমরা মনে হয় এখনো উতরাতে পারিনি। এই যে আমাদের স্লেভ, আমাদের যে মনের ভিতরে একটা স্লেভ পোষার যে অদম্য একটা আকাঙ্ক্ষা, আমরা চলে বলে কিন্তু ওখানেই চলে যাই, যে পাইলেই দরিদ্র অসহায় মানুষকে পাইলেই তাদেরকে আমরা বৃত্ত করে ফেলতে চাই। আর একটা নিউজ ওরা করছে, 2 আসামি স্বীকারোক্তি, ইয়াবা লেনদেনের বিরুদ্ধে হত্যা, টেকনাফে সৈয়দ মিয়া হত্যার উদ্ঘাটন। আরেকটা চমৎকার নিউজ করেছে, উকিয়ায় মাটি কাটার দায়ে মোবাইল কোর্টে জরিমানা, পাহাড় থেকে মাটি কেটে নিয়ে। খুব আশাবাদী সংবাদ, কিন্তু যদিও খুব নগণ্য, কিন্তু তারপরে আমরা আশাবাদী হতে পারি। তারা পিছনের পৃষ্ঠায় নিউজ করেছে, নতুন বছরে সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ মেলা, মানে এই যে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে সেখানে যে পিঠাপুলির উৎসব হয়েছে তার একটা চমৎকার নিউজ আসছে। আরেকটা নিউজ ওরা করেছে, মুমূর্ষ সাংবাদিকের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন স্বাস্থ্য কর্মকর্তা। আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখি, বড় বড় কি বলবো পয়সাওয়ালা ধনী ধন্যাঢ্য ব্যবসায়ীদের দেখি, একজন স্বাস্থ্য কর্মকর্তাও একজন সংবাদকর্মীর পাশে দাঁড়ালেন। এটাও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। আরেকটা নিউজ ওরা করেছে, মোহাম্মদ ইসমাইল করিম লামা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, বিপাকে 3 লাখ মানুষ। এই যে দূর পাহাড়ি অঞ্চলগুলোতে টিপ টিপ করে আমাদের একটা আশার আলো থাকে স্বাস্থ্য কেন্দ্রগুলো, সেগুলোতেই এরকম মানে কি বলবো সীমাহীন উদাসীনতা, সীমাহীন মনিটরিং এর ব্যর্থতা নিশ্চয়ই আপনি আলোচনা করবেন। আমার হাতে আছে দৈনিক ইরানি, ভোটের ফলাফল পাল্টে দিতে পারে পোস্টাল ব্যালট। এখন যে পোস্টাল ব্যালটের কথা হচ্ছে সেটাই, উকিয়া রেজিস্ট্রি অফিসে দুর্নীতির তথ্য তারা আনছে। সাথে সাথে তারা আরেকটি বলছে, সেন্ট মার্টিন উপকূলে উদাও মাছ, আসছে ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র জেলিফিশ। চমৎকার নিউজ কিন্তু। তো এই যে আমরা মাছের উপর জীবন, মাছের উপর পর্যটন, এখন মাছ বিতাড়িত করে জেলিফিশ চলে আসতেছে। খুব ইন্টারেস্টিং নিউজ। মাঘের আগেই বাঘ কাঁপানো শীত, 12 জানুয়ারি পর্যন্ত সতর্কতা। এই যে মাঘের শীতে বাঘ কাঁপার। ওরা পিছনের পৃষ্ঠায় নিউজ করেছে, নীলা স্টেশন ও গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, মহাসড়কে যে ময়লার ভাগার
কেউ দেখছে না স্যার, মনে করতেছে এর এর মধ্যেই মানুষজন মনে হয় অভ্যস্ত হয়ে যাচ্ছে। বরং এটা কেউ পরিষ্কার করতে গেলে তাদের চোখে লাগে যে এ কি পাগল না মাথা খারাপ। আপনার বিসিও নিশ্চয়ই এরকম, আপনার দোকানের সামনে আমি অনেক সময় ময়লার স্তূপ পরে থাকতে দেখি, আপনি নিশ্চয়ই বলবেন যে আপনিও এটাতে অংশ নেন কিভাবে। অবশ্যই। আমার হাতে আছে দৈনিক আজকের দেশ বিদেশ। ওনারা হেড করেছে বিতর্কের মুখে কক্সবাজার স্বাস্থ্য বিভাগের নিয়োগ এখন চট্টগ্রামে রয়ে যাচ্ছে দুর্নীতির রেশ। চমৎকার একটা সংবাদ সামনে নিয়ে আসছে মাহবুবুর রহমান এই নিউজটা করেছে। এখানে আপনি জানেন যে সিভিল সার্জন অফিসে সম্প্রতি একটা নিয়োগ হয়েছে, এটার নিয়োগ বাণিজ্যের ব্যাপক অভিযোগ আসছে। অভিযোগের ভিত্তিতে এই পরীক্ষাটাই এখন চট্টগ্রামে নিয়ে হয়েছে। তো এখন রয়ে যাচ্ছে দুর্নীতির রেশ, বলতেছে টাকা পয়সা যারা খরচ করছে তারা তো আর এটা ফেরত না নিয়ে ছাড়বে না, তো রেশ তো থাকবেই। তো এখন ওই থালা বাটি চেঞ্জ করলে কি খাবারের মান উন্নত হয়? আপনি একটা পচা খাবার প্লাস্টিকের বাটিতে দেন আর চিটাং গিয়ে স্টিলের বাটিতে দেন, পার্থক্য আছে কিনা। তারা আরেকটা নিউজ করেছে কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। আচ্ছা, আরেকটা নিউজ করেছে যে বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা, শুটার ফয়সাল সহ অভিযুক্ত 17 এটা আন্তর্জাতিক নিউজ। তারপরও কেমন যেন একজন ওয়ার্ড কাউন্সিলের নির্দেশে কি আসলেই সম্ভব যে এই মাপের একটা কিলিং? সাধারণ জ্ঞান তো আমাদের তা বলে না, আপনি নিচে আলোকপাত করবেন। পিছনের পাতায় ওরা দুই একটা চমৎকার নিউজ করেছে, যেমন এটা হচ্ছে গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা সে মনে হচ্ছে শীত ঘুম থেকে উঠেছেন, 16-17 মাস পরে উঠে নানা রকম এই বড় বড় আমাদের আলোচিত ইস্যুকে সামনে নিয়ে দেখ, শেষ ভালো যার সব ভালো যার, মানে নেভার, লেট ইজ বেটার দেন নেভার। যে আমাদের একটা সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আছে, আমরা জানিই না, এবং এখানে কি গবেষণা হয়, কি হওয়া উচিত, এটা নিয়ে আমাদের কিন্তু সাধারণের কোনো অভিজ্ঞতা, আমাদের জেলেদের যে অসীম অভিজ্ঞতা জেলে জীবন, সেগুলো ওরা শেয়ার করার কোনো, আমি কোনোদিন কোনো ওয়ার্কশপ চোখে দেখি নাই, আপনি দেখছেন কিনা জানি না, আপনি নিশ্চয়ই আলোচনা করবেন। ওরা আরেকটা নিউজ ইম্পর্টেন্ট করেছে, আপনি জানেন যে পাহাড়ে বাউকুল চাষের একটা বিপ্লব ঘটে গেছে, তার নেতৃত্ব দিয়েছে আমার গ্রাম ঈদগড়। আপনি জানেন শাইখ সিরাজ প্রথম ওখান থেকে লাইভ করেছেন আল্লাহর দান ফার্মাসি ইতিক। দেখা যাচ্ছে এই পুরো পাহাড়টায় ওঠাতে একটা প্রভাব পড়েছে। আজকে একটা নিউজ আছে গুমদুমের এক পাহাড় চাষিকে নিয়ে, পাহাড়ে বড়ইয়ের বাম্পার ফলন, বেকারত্ব গোছানোর বাস্তব প্রমাণ ইসমাইল হুজুর। ইসমাইল হুজুর বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে গ্রামে ফিরে গিয়ে কারো মুখাপেক্ষি না করে বড়ই বাগান করেছে, এবং উনি আলো দেখাচ্ছে। উনি এই এক সিজনেই প্রায় 1.5 লাখ টাকা সম্পদ গড়ে তুলেছে হালালভাবে। নিশ্চয়ই এটা আমাদের ব্যাপকভাবে আলোচনার। আরেকটা 19কে ওরা ইয়ে করেছে নাইকংসরি 22 ফারি সীমান্তে মিয়ানমার নাগরিক সহ 2 জন আটক। তো সর্বশেষ আপনার জন্য একটা দুঃসংবাদ দিতে পারি, ওনারা একটা ব্রডকাস্ট দিচ্ছে আবহাওয়ার, টানা 5 দিন বৃষ্টি হতে পারে কক্সবাজার জেলায়। আপনার পর্যটকরা মুখ ফিরিয়ে নেবে, জেলেভাইদের অবিশেষ না। আমি সংবাদপত্রে আজ জন্য শেষ করছি। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমার হাতে মাত্র 5টা সংবাদপত্র এসেছে। প্রতিদিন আমি সম্পাদক এবং বক্তা সম্পাদকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আপনারা শুনছেন সকালবেলা যদি আপনাদের পত্রিকাটা আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন নিজ গরজে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় এই সংবাদগুলো পর্যালোচনা করার। এবং সংবাদ লেখার সময় সাধারণত উন্নয়ন সংবাদগুলো যদি আপনারা বাই নেমে দেন, আমি যেমন নাম ধরে ধরে বলছি অমুক, তাহলে তৃণমূল সংবাদটা কিন্তু এম্পাওয়ার হয়, তো এবং আমাদেরও এটা ক্রস চেক করতে সুবিধা হয়। আমি আলোচনায় ফিরে আসতে চাই, শুরুর আলোচনা দিয়ে শুরু করেন যে সেন্ট মার্টিনে 5টি জাহাজ। ধন্যবাদ নির্বাণদা। যে 5টা পত্রিকা আপনি হেডলাইনগুলো শেয়ার করলেন, এটাতে বিভিন্ন ধরনের নিউজ আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেন্ট মার্টিনে 5টি জাহাজ। আমি আমার ব্যক্তিগত মতামত, অবশ্যই আমার অভিজ্ঞতার ভিত্তিতে, যে কোনো একটা পরিবেশে, সমাজে বা রাষ্ট্রে কোনো কিছু হঠাৎ করে সম্ভব না, সব কিছুর একটা ধারাবাহিকতা থাকে। তো পর্যটন ব্যবসার সাথে নিরাপত্তা বিষয়টা খুবই জড়িত, এটা সারা বিশ্বে এটা খুবই গুরুত্বপূর্ণ। পর্যটকদের জন্য নিরাপত্তা বিষয় নিশ্চিত করা গেলে অবশ্যই সেটা পর্যটকরা ভালোভাবে নেয় এবং এই সেক্টর উন্নতি করে। তো যে 5টি জাহাজের যে মেনটেনেন্স বা কারিগরি যে সমস্যার কথা এখানে উল্লেখ করা হলো, এটা আমি বলবো যে আলাদা কোনো বিষয় না। আপনি যদি সাধারণভাবে দেখেন যে পর্যটকরা যে বাসে করে আসে, যে প্লেনে করে আসে, ইভেন
কক্সবাজারে আসার পরে যে পরিবহনগুলো তারা ব্যবহার করে সেগুলোর Fitness নিয়েও। কারিগরি বিষয় ফিটনেস নিয়ে আমরা কতটুকু কাজ করি এবং প্রায়শই যেসব দুর্ঘটনা ঘটে সেগুলোর কারণ ভবিষ্যতে যেন আরো না ঘটে সেই জন্য আমরা কি পদক্ষেপ নেই, এই বিষয়গুলো যদি আমরা আমাদের মানে গত মানে অল্প দিনের স্মরণশক্তিও যদি একটু রিভিউ করি, পর্যালোচনা করি, তাহলে দেখব যে এই বিষয়ে আমাদের উদ্যোগ খুবই কম। যদি উদ্যোগ কম থাকে এবং এগুলোকে যথাযথভাবে পরিচালনা করার জন্য যদি আমাদের চেষ্টা না থাকে, তাহলে এই জাতীয় ঘটনা খুব একটা অস্বাভাবিক না, দুঃখজনক হলেও এটা এবং এটা তো পর্যটককে মানে আতঙ্কিত করছে না? অবশ্যই, যেটা বললাম যে নিরাপত্তা, এবং তাদেরকে নিরুৎসাহিত করবে না? অবশ্যই খুবই করবে। আমার বন্ধুদেরকে তো আমি বলবো না যে এই শিপে করে যেতে, দরকার হলে বাদ দিবে তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই সরার বাইরে এই আবেদনটুকু বুঝতে পারছেন যে আমাদেরকে এখানে যদি আরো বিনিয়োগ না করি, আরো সময় না দিয়ে, আরো মনিটরিং এর আতঙ্কের মধ্যে নিয়ে না আসি, পর্যটকরা যদি আতঙ্কে থাকে তার পরিবহন ব্যবস্থা নিয়ে, তার জাহাজ নিয়ে, তার গাড়ি নিয়ে, যদি তার মধ্যে এই সংশয় তৈরি হয় যে তার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের পর্যটন বেড়াতে আসার বিষয়টা তার হয় না। দ্বিতীয় বিষয়টা যদি আপনি আমি যেটা শুরুতে বলছিলাম যে নীলা স্টেশনের বেহাল দশা, দুইটা রাস্তার দুই পাশেই ময়লা, আপনার এই কক্সবাজার শহরেও প্রায় তাই, আপনার বিচে তো আরো ভয়াবহ অবস্থা। আমি আপনার কিন্তু ওই পর্যটনে আপনার যে পর্যটন তার সামনেও অনেক ময়লা স্তূপ দেখেছি, যদি আপনি একটু নিজের অবস্থানটুকু ব্যাখ্যা করতেন। আমার ব্যক্তিগতভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, সামগ্রিকভাবে আমাদের শুধু কক্সবাজার না, সারা দেশেই এই বিষয়টা খুবই দুর্বল। সৌভাগ্যক্রমে আমি বাইরেও এই ধরনের বিষয় দেখার সুযোগ পেয়েছি যে তারা কীভাবে করে। তো আমাদের যে পাহাড় প্রমাণ সমস্যা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে, সে ব্যাপারে আমাদের উদ্যোগ বলতে গেলে নগণ্য। এবং আপনি জেনে থাকবেন হয়তো, যেহেতু আপনি সাংবাদিকতার প্রফেশনে আছেন, যে কক্সবাজারে কোনো সোয়ারেজ লাইন নাই। আর এখানে নালা তো আছে, নালাকে তো আমরা সোয়ারেজ লাইন মনে করি। নালা উন্মুক্ত নালা কি? উন্মুক্ত নালা কখনোই সোয়ারেজ লাইন না। এবং এখানে যে সলিড ওয়েস্ট এবং লিকুইড সেটা ম্যানেজ করার, যদি মনে না করি, তাহলে বড় বড় হোটেলগুলো তার ময়লা ওখানে ফেলার সাহস বা সুযোগ পায় কেন? সেটা একটা ভিন্ন আলোচনা। সুযোগ কেন পাচ্ছে, কিভাবে পাচ্ছে, কারা দিচ্ছে, সুযোগ আদৌ আছে কিনা আইনগতভাবে, সেটা একটা আলাদা আলোচনা। বাট বাস্তবতা হচ্ছে সোয়ারেজ লাইন নাই এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো প্ল্যান্ট নাই এখানে। এটা বলা যায় যে আল্লাহর ওয়াস্তে ফেলা হচ্ছে সব জায়গায়, যে যেখানে পারে কিছু জায়গা আইডেন্টিফাই। এবং এই সোয়ারেজকে আমরা যে বিচে ফেলতে সুযোগ দিচ্ছি, এটা কি অন্যায় হচ্ছে না? আমরা যে সমস্ত আবর্জনা, এটা কোনো আলোচনার অপেক্ষাই রাখে না, এটা অন্যায় বলার অপেক্ষা রাখে না, এটা তো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এটা পরিবেশগত। এটা এত মহা অন্যায়, এটা বলার অপেক্ষায় রাখে না যে আমরা সাগরের জীববৈচিত্র্য ধ্বংসের জন্য চূড়ান্ত রূপেই অমানবিক কাজ। শুধু জীববৈচিত্র্য তো অবশ্যই এফেক্টেড হচ্ছে, এর বাইরে যদি আমি পর্যটকদের স্বাস্থ্যের বিষয়টা চিন্তা করি, যে পানি ময়লা হচ্ছে, পুরো কক্সবাজার শহরের পানি, ময়লা পানি কোথায় যাচ্ছে, এই বিষয়টা যদি এই বিচে গিয়ে আমরা লক্ষ লক্ষ লোক। আমি এমন একটা গল্প শুনছিলাম যে একজন নিকটাত্মীয় এখানে এসছে, উনি বিচে গোসল করতে যাচ্ছেন, ইভেন পাও ফেলতে যাচ্ছে না। যারা, আপনিও নিশ্চয়ই এরকম গল্প শুনে থাকবেন। আমি যেহেতু কাইন্ড অফ রেস্টুরেন্ট পরিচালনায় নিয়োজিত আছি, রেস্টুরেন্টের যে খাবার সার্ভ করা হয় সেটা এক ধরনের, আর কিচেন যেটা সেটা আরেক ধরনের। আপনি যদি কিচেনে গিয়ে কোনো কারণে দেখতে পান যে পরিষ্কার বা পরিচ্ছন্নতা মেনটেন করা হচ্ছে না, তো যত সুন্দর করে পরিবেশন করা হোক সেই খাবার আপনি খেতে পারবেন না। বিষয়টা অনেকটা তাই, যে সাগর খুবই সুন্দর, বাট আপনি যখন জানবেন যে এই সাগরের পানিতে কি মিশে যাচ্ছে, এই শহরের সমগ্র ময়লা গিয়ে এই সাগরে মিশছে। ধন্যবাদ। খুবই দুঃখজনক। এবং নীলার বিষয়টা হচ্ছে, নীলা তো কক্সবাজারের বাইরে না, যেতে হলে সেন্ট মার্টিন দিতে হলে যে কোনো একটা বড় বা মোটামুটি ছোট শহর পার হওয়ার পরেই দেখবেন যে ওপেন হচ্ছে, ময়লা ফেলা হচ্ছে, দুর্গন্ধের নাক বন্ধ করে রাখবেন, মাস্ক পরবেন, কোন রকমে পার হয়ে যাবে। না স্যার, কক্সবাজার শহরেরটা আপনি বলেন যে বিচে আসলে কি করা যায়, কি করা উচিত ছিল আমাদের? অনেক অপশন আছে, এটা বর্তমান সময়ে এগুলো কোনো সমস্যাই না। যেমন, এবং এটা হচ্ছে ফ্রম বিজনেস পার্সপেক্টিভ যদি বলি, এটা প্রফিটেবল ব্যবসা, এবং সরকারের একটু সহযোগিতা লাগবে প্রাইভেট ইনিশিয়েটিভকে নিয়ে আসার জন্য। এই ওয়েস্ট থেকে গ্যাস হতে পারে, এই ওয়েস্ট থেকে ফার্টিলাইজার হতে পারে, এবং ওয়েস্টগুলো কোনোটাই, এটাকে আমরা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এই হোটেলগুলোকে বাধ্য করতে পারি না নিজস্ব ওয়েস্ট ব্যবস্থাপনায় যেতে?
এটা আইন অনুযায়ী প্রতিটা হোটেল উন্নত চেইন হোটেলগুলোতে আমরা তাই দেখি ওয়ার্ল্ড ওয়াইড যে তাদের নিজস্ব ওয়েস্ট ব্যবস্থাপনা আছে। সেটা হচ্ছে হোটেলের এক ধরনের দায়িত্ব। আরেকটা হচ্ছে হোটেলগুলো যখন অনুমতি পায় তখন তারা এই ধরনের বিষয় মেনটেন করার বিষয়ে কমিটেড থাকে। আচ্ছা, তাদের নীতিমালায় তারা অঙ্গীকার করে। এখন এই বিষয়টা হচ্ছে, আমি তো প্রথমে আমার কথা শুরুতে বলেছি, কোনো কিছু হঠাৎ করে হয় না, একটা সামগ্রিক বিষয় থাকে। বাংলাদেশে অনেক আইন আছে যেগুলো মানে আমরা যথাযথভাবে বাস্তবায়নের সংকটে আছি। সো এখানে নতুন আইনের খুব একটা প্রয়োজন নাই। মানে মোটা দাগে বলতে গেলে আমরা কর্তৃপক্ষের মাধ্যমে একটা নীতিমালায় আসতে পারি, বড় হোটেলগুলো অন্তত তারা নিজস্ব ওয়েস্ট ব্যবস্থাপনা করবে এবং আমরা এই নর্দমায় ফেলাটা বন্ধ করব আইন করে, যদি কক্সবাজারের বীজটাকে বাঁচাতে চাই, তাই তো? বর্তমানে যে আইন আছে সেই আইনগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করা হয় এটা যথেষ্ট। আচ্ছা, এটা নিশ্চিত ওকে, করার জন্য। ধন্যবাদ। আমি আপনার প্রসঙ্গে আসি। আমি কিন্তু লাবণী মোড়েই অনেক সময় রাস্তার মধ্যে পড়তে থাকি। আপনি এটা কিভাবে কন্ট্রিবিউট করেন? এখন ওই বা আপনার রবীন্দ্রনাথের গান তো আপনার, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার কফি শপে বা আমার রেস্টুরেন্টে যে ময়লা হয়, আমার ছোট রেস্টুরেন্ট, আমি সেগুলো নিজে প্রিজার্ভ করি যথাযথভাবে এবং ডাস্টবিনে ফেলি। এটা আমি রাস্তার পাশে মানে আপনি ক্যারি করে দূরে এনে ডাস্টবিনে ফেলেন, নির্ধারিত ডাস্টবিনে? আমার ময়লা ফেলা নির্ধারিত স্থানে ফেলি। আপনাকে নিশ্চয়ই বাকিরা ফলো করবে। আমরা অন্তত কি বলবো, নমুনা হিসেবে লাবণী মোড়টাকে দেখতে চাই, কি বলে, পরিবেশ জঞ্জাল মুক্ত দেখতে চাই। এখন লাবণীও খুব বড় এলাকা, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে এখানে, পুজোর সময় বিসর্জন ঘটে, এত বড় একটা। আমরা উল্লেখযোগ্য ব্যতিক্রমগুলো বাদ দিলে তো স্বাভাবিক সময়ে একটা দেখতে পাই। এটা হচ্ছে কি একটা স্বাভাবিক ব্যাপার। ধরেন আপনার রেস্টুরেন্টের সামনে যদি নোংরা থাকে, আপনার যে অতিথিরা আসবে তারা তো সেটা পছন্দ করবে না। তো কর্তৃপক্ষ কি করলো? তাহলে এই কথাটা আপনার মতো বাকি যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী, বাকি যারা ওখানে খাবার সার্ভ করে, তারা কেন ওখানে ফেলতেছে না? তাদের বুদ্ধি বিবেচনাটা কি? না, অনেকে সবাই সরকার বাধা দিচ্ছে না তাই ফেলতেছে? বাধা দিচ্ছে না তা না। একটা হচ্ছে যে তাদের নির্দিষ্ট জায়গাতে অনেকেই বেশ পরিচ্ছন্ন রাখে, পরে তারা এগুলো কি করছে সেটা দেখার তো সেইভাবে যেটা মনিটরিং নাই। এক্স্যাক্টলি, এটা ওরা আবর্জনাগুলো কই নিয়ে যাচ্ছে সেটার মনিটরিং নেই। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো। সাধারণত পৌরসভার যে পয়ঃকর নিষ্কাশন কর্মকর্তারা আছে তারা দয়া করে এই মনিটরিংটা আসবেন যে হোটেলগুলো দিন শেষে যে আবর্জনা তৈরি করছে ওরা একটা কোটায় ফেলছে, তারা নির্ধারিত স্থানে, তারা নির্ধারিত প্রক্রিয়ায় ফেলছে কিনা। এই যেমন প্লাস্টিকের প্যাকে করে সুরক্ষিতভাবে লিক না হওয়ার জন্য নির্ধারিত আমাদের যে পৌরসভা কর্তৃক নির্ধারিত ডাস্টবিনগুলো আছে সেগুলোতে ফেলছে কিনা, বা আমাদের যে ডাম্পিং স্টেশন আছে ওখানে ফেলতেছে কিনা। প্রয়োজন হতে যানবাহন কি হতে পারে সেই বিষয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করতে পারি। আরেকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, পরিবেশ উপদেষ্টা সেন্ট মার্টিনকে উদ্দেশ্য করে বলেছেন সেন্ট মার্টিন ও পর্যটন ব্যবসা সমার্থক হতে পারে না। একটু যদি ভালো দয়া করে। এটা আমি বলতে বাধ্য যে এটা শুধুমাত্র পর্যটন পরিবেশ ইস্যু না, এটা একটা পলিটিক্যাল ইস্যু এখন, এবং শুধু স্থানীয় বা জাতীয় পলিটিক্স না, এটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। সো আমি ঠিক নিশ্চিত না এই ধরনের বিষয়ে কথা বলার। না, আপনি একজন সাধারণ পর্যটকের, সাধারণ ব্যক্তি হিসাবে আমি যেটা বুঝি যে কোনো সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে আকর্ষণীয় টুরিস্ট স্পট। এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে সেন্ট মার্টিন হচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ এবং ভয়াবহ পরিবেশ সংকটের মুখে। দুইটাই ঠিক। হ্যাঁ, তো সবকিছুই আমাদের মনে রাখতে হবে, বিবেচনা করতে হবে। এখন আমি আপনি আমাকে সাধারণ মানুষ হিসেবে বলছেন, সাধারণ মানুষ হিসেবে যদি আমি সেন্ট মার্টিনে যেতে না পারি, অবশ্যই এটা আমার জন্য একটা দুঃখের ব্যাপার যে আমি এত সুন্দর একটা জায়গায় যেতে পারলাম না। সো আমার প্রত্যাশা থাকবে যে বৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য বজায় রেখে কিভাবে আমরা সেন্ট মার্টিন যেতে পারি। এটা যদি না থাকে, মানে এটা অনেকটা কি বলবো, অনেকটা মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতন। সো বিষয়টা সেভাবে না দেখে সেন্ট মার্টিনের যে ক্ষতি আমরা করেছি এর মধ্যে, সেটা যেন আর না হয় এবং সেটাকে একটু ভালো করে একটা অবস্থায় নিয়ে এসে পরবর্তীতে আমার সন্তানরা, আমি হয় গিয়েছি সেন্ট মার্টিনে, আমার সন্তানরা তো যায়নি বা নতুন প্রজন্ম তো যায়নি, তারা যেন যেতে পারে সেই অপশনটা বজায় রাখা। তা নয়তো তো ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো। আমাদের এই অনুষ্ঠানে গতকালকে আলোচনা হচ্ছে, যেহেতু সেন্ট মার্টিনের চাপ বাড়ছে, অনেকগুলো নীতিমালা তৈরি হয়েছে। সোনাদিয়া কিন্তু অনন্য সুন্দর দ্বীপ, আপনি জানেন, অনেকগুলো ওখানে ইকো কটেজও গড়ে উঠছে এবং ডেলি আসা যাওয়া যায় কম সময়ে।
আমরা কি ওখানে একটু ফোকাস করতে পারি না? মানে এখন থেকে ওখানে একটা নীতিমালা তৈরি করা, একটা ব্যবস্থাপনা করে তোলা। এটা শুধু সোনা দিয়ে না, আপনি যে কোনো বিষয়ের অল্টারনেটিভ দরকার, বিকল্প না, দরকার। সোনাতে তো রেডি আছে, সেন্ট মার্টিনের বিকল্প অবশ্যই, রেডি আছে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। হ্যাঁ, এখানে আপনার যে লাগবে নিরাপত্তা। আরেকটা বিষয় আমি সুযোগ নিচ্ছি বলার জন্য, প্লিজ। সেটা হচ্ছে যে পর্যটকদের জন্য প্রাইভেসি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং আমি বাংলাদেশি হিসাবে কক্সবাজারে স্থায়ী হওয়ার চেষ্টা করা একটা ব্যক্তি হিসাবে বলছি। বাংলাদেশে স্থায়ী হওয়ার কক্সবাজারে স্থায়ী হওয়ার জন্য। আমি একটা কথা বলছি যে উইথ রেসপেক্ট টু এভরিবডি, আমাদের প্রাইভেসি জ্ঞান খুব কম। মানুষের যে একটা প্রাইভেসি প্রয়োজন, এই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে পারি। আমাদের কাটিসিতে নাই। কার্টিসি একটা আলাদা বিষয়, আমাদের সংস্কৃতিতে নাই, এটা সংস্কৃতিতে নাই দেখে আমরা অভ্যস্ত হই নাই। সো পর্যটকদের জন্য নিরাপত্তা এবং প্রাইভেসি, এই জিনিসটা খুবই দরকার। আপনার সূত্র ধরে আমি বলি, আমি 96 যখন কক্সবাজার কলেজে ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমি দেখতাম অনেক ফরেনার থাকতো, তাই না? পরে আমি দেখলাম অদ্ভুতভাবে চারপাশে কিছু মানুষ শুটিং করার মতো দাঁড়াইয়া ফরেনার দেখতো। এই যে আপনি কথাটা বললেন দেখে আমি রিলেট করতে পারছি। ধীরে ধীরে এরা কিন্তু কক্সবাজার থেকে মুখ ফিরিয়ে নিল ডিউ টু প্রাইভেসি, লেকিং অফ প্রাইভেসি। আমরা একবারও ভাবলাম না যে রৌদ্র স্নান করতেছে, তার একটু প্রাইভেসি দরকার, সে হয়তো স্বল্প কাপড়ে আছে। এই স্বল্প কাপড়টাকে আমরা বেওয়াজ বিচের মতো উপভোগ করতে শুরু করলাম, দাঁড়িয়ে শুটিং দেখার মতো 20-50 জন দাঁড়িয়ে দেখলাম। আপনি তো সে হাসি দিলে ইভেন হচ্ছে নাক থেকে থুতু, মুখ থেকে থুতু ফেললো, আমরা পরম আগ্রহে এটা দেখলাম না। এখন এটা আপনি যে প্রসঙ্গটা আনলেন, এটা কিছুটা ভিন্ন, যে অনেক রেস্টুরেন্টের বা হোটেলের প্রাইভেট বিচ থাকে, তো আবার পর্যটকদেরও স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান রাখার একটা ব্যাপার আছে। তো সেইভাবে স্বল্প জামা কাপড় পরে যদি আমি বিচে যাই আর স্থানীয় লোকজন সেখানে থাকে, এটার একটা সমন্বয় দরকার। প্রভাব এটা একটা বুঝতে হবে, পর্যটকদেরও বুঝতে হবে, স্থানীয়দেরও বুঝতে হবে। কিন্তু এটার বাইরে, এটা তো একটা স্পেসিফিক ইস্যু, এটার বাইরে যদি বর্তমান সিচুয়েশনটা দেখেন, আপনি বা কক্সবাজারের যে কোনো বিচে যান, আপনাকে শরীর মেসেজ করবেন কিনা, চা খাবেন কিনা, কফি খাবেন কিনা, ঘোড়ায় চড়বেন কিনা, রাইডে চড়বেন কিনা, ছবি তুলবেন কিনা, এবং এটা শুধু একবার আসবে না, এটা ক্রমাগত হবে, আপনাকে উত্তক্ত করে ছাড়বে, ইরিটেটিং পর্যায়ে। সো আমি ওই এক্সট্রিম বিষয় না গিয়ে, যে আমি আমার বই পড়তে পড়তে আমি অল্প জামা কাপড় পরে রৌদ্র স্নান করবো, প্রাইভেসি চাচ্ছি, সেটা বাদ। এই সাধারণ যে প্রাইভেসি, আমি একটা বেঞ্চে বসে থাকবো। আচ্ছা, বই পড়ার কথা বললেন দেখে আমার মনে পড়লো, আপনার প্রতিষ্ঠানে তো খাওয়ার পাশাপাশি পড়ারও ব্যবস্থা আছে। তো আপনি এই অভিনব উদ্যোগটা নিলেন কেন? মানুষ ওখানে পড়বে, এটা আপনার মাথায় আসলো না? আমার তো কফি শপে বই আছে। কফি শপে বই ম্যাগাজিন থাকা, এটা একটা ইন্টিগ্রাল পার্ট। লোকজন একা যদি আসে, তাহলে তারা এক কাপ কফি নিয়ে পত্রিকা পড়বে, বই পড়বে। আচ্ছা, আপনার ওখানে তো কক্সবাজারের লোকজ যারা লেখক, তাদের বইও আছে আমি শুনেছি। এটা আপনি কেন করলেন যে কক্সবাজারের লেখকদের বইও রাখতে হবে? এই অনুভূতি আপনার কেন হলো? না, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি যে জায়গায় আসলাম, সেই স্থানীয় বিষয়গুলো যদি আমি না জানি, স্থানীয় মানুষগুলো কি লেখে, কি চিন্তা করে। আপনি জানেন যে এই পালংখালি, পালং, এই পালং, হ্যাঁ, পালং শব্দ এটা কোথায় এসেছে? অনেক জায়গার নামের সাথে পালং শব্দ আছে। তো যে আমার দেখলাম একটা বই আছে, তো বইটা রাখলাম। কেউ যদি কক্সবাজারের ইতিহাস, কেউ যদি কফি খেতে খেতে এটা পড়ে ফেলে, এডিশনাল একটা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই কক্সবাজারের স্থানীয় লেখকদের অনুরোধ করব, প্রকাশকদের অনুরোধ করব, ওনার ওই বুক স্টলে কিন্তু অনেকগুলো কক্সবাজারের স্থানীয় লেখকের বই আছে, আপনার নিজের বইটিও ওখানে জমা রাখতে পারেন। মানুষ কফি খেতে খেতে ওখান থেকে একটু নমক দেখলো যে এখানে কে কি লিখে, পাশাপাশি সে চাইলে কিনতেও পারবে, ওই ব্যবস্থাও নিচে আছে। সর্বশ্রেষ্ঠ সংবাদে এবার আমি ফিরে আসি, দুইটা সংবাদ পাশাপাশি। একটা হচ্ছে কক্সবাজারের সর্বনিম্ন তাপমাত্রা, একটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত প্রচন্ড মাঘের শীত আসছে, পাশাপাশি 5 দিনের একটা বৃষ্টি। এখন মানে আমি একটু বিভ্রান্ত, কারণ হচ্ছে মাঘের শীতে শীত পড়বে, এটি স্বাভাবিক। হ্যাঁ, 78 বছরের মধ্যে সর্বনিম্ন, তার মানে কি 79 বছরের মধ্যে কিন্তু সর্বনিম্ন না, আগে পড়েছে না। গত বছর বৃষ্টির সিজনে প্রচুর বৃষ্টি হয়েছে। এইবার শীতের সময় ভালো শীত পড়ছে। এইগুলো সবই আবহাওয়ার একটা অংশ। আবার যদি আমি জটিলতার উপস্থাপন করতে চাই, ক্লাইমেট চেঞ্জের সাথে রিলেটেড। এখন ক্লাইমেট চেঞ্জ আসলে এমন একটা জায়গায় এসেছে যেটা এত হিউজ, আমরা এটা শুধু ভুক্তভোগী হতে পারি। আমরা ক্লাইমেট ধ্বংস করার জন্য আমাদের কন্ট্রিবিউশন নগণ্য, যারা ধ্বংস করছে তারা ভালো থাকছে, নিজেরা নিজেদের ব্যবস্থা করে নিচ্ছে, আমরা ভুক্তভোগী। এখন এইটা
ক্লাইমেট চেঞ্জের রেজাল্ট হতে পারে। আবার আমি বলবো যে মাঘের শীতে বাঘে পালা, এটা তো আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। ওইটাও তো উপভোগ্য। হ্যাঁ, উপভোগ্য এক্সেস। আর এক্সেস আমরা যাদের ঘর নেই, যারা খুব দুর্বল ঘরে থাকে, বেড়ার ঘরে থাকে, এবং বৃদ্ধ এবং খুব নবজাতক শিশু যারা আছে, তাদের জন্য অবশ্যই এটা কষ্টকর, সেটা আমরা মাথায় রেখেই বলছি। মাথায় রেখে প্রশ্ন। আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে। Thank you. আমরা আপনার মাধ্যমে আপনার মতো এরকম প্রিয়জনদের নিশ্চয়ই স্টুডিওতে নিয়ে আসতে পারবো, যারা আমাকে সাজেস্ট করতে পারে আরো পর্যটক বান্ধব এই শহর কিভাবে বিনির্মাণ করা যায়।